আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো একটা প্রশ্ন হচ্ছে দ্য সানরাইজিং, এইটা থেকে জন ডানের লেখা। তো এটা থেকে একটা বড় প্রশ্ন নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম। এটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম দ্য সান রাইজিং। তো ক্রিটিক্যাল মানে হচ্ছে যে এটা সমালোচনা করতে হবে। সমালোচনাটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, তার যে ত্রুটিগুলো আছে সেটা। আর এপ্রিসিয়েশন মানে হচ্ছে উপলব্ধি, মানে এই সমালোচনার পর বিষয়টায় মানে কোনটা ভালো, মানে ভালোটা যেটা লিখেছেন উনি আর কি, যেটা প্রশংসার দাবি রাখে সেটা প্রশংসা করতে হবে, এবং যেটাতে একটু সমস্যা আছে সেটা সমস্যাটাও বলতে হবে, এবং কোন জায়গায় সমস্যা আছে এইটাই হচ্ছে মূলত জানতে চাওয়া হয়েছে। এই দ্য সানরাইজিং এই কবিতাটা, সোজা কথা এই কবিতাটা নিয়ে একটু আলোচনা করতে হবে, এটার ভালো খারাপ দুই দিক নিয়ে। তো প্রথমে লেখা আছে ইন্ট্রোডাকশন, ভূমিকা। এখানে দ্য থিম অফ দ্য পোয়েম দ্য সানরাইজিং, এই যে থিম মানে হচ্ছে বিষয়বস্তু। হ্যাঁ, তো এই কবিতাটার এই কবিতার বিষয় মানে দ্য সানরাইজিং এই কবিতাটার বিষয়বস্তু ইজ দ্য সেলফ সাফিসিয়েন্ট, মানে স্বয়ংসম্পূর্ণ নেচার অফ লাভ। মানে হচ্ছে এই যে দ্য সানরাইজিং এই যে কবিতাটা, এটা সম্পূর্ণভাবে হচ্ছে একটা প্রেমের কবিতা। ইট ইজ এ কমন লাভ লিরিক রিভিলিং the poet's feeling of happiness and completeness in the position of his mistress. হ্যাঁ, তো এটা হচ্ছে ইট ইজ এ কমন লাভ লিরিক, মানে এটা হচ্ছে একটা সাধারণ প্রেমের গান। হ্যাঁ, তো এই মিস্ট্রেস শব্দটার অর্থ হচ্ছে যে কবির যে আসলে ওয়াইফ, তার কথা বলা আছে। সে কবি যে তার মানে স্ত্রীকে হ্যাঁ পাওয়ার মধ্যে যে আনন্দ এবং তার যে পূর্ণতা আসছে, কমপ্লিটনেস, হ্যাঁ পূর্ণতা এসছে, সেটাই কবি আসলে এখানে ব্যক্ত করছে, মানে বলছে। হ্যাঁ, রিভিলিং মানে অর্থ হচ্ছে ব্যক্ত করা। তারপরে কলিং দ্য সান বিজি ওল্ড ফুল, মানে কবি সূর্যকে ডেকেছেন ব্যস্ত বৃদ্ধ বোকা বলে। হ্যাঁ, তো আনরুলি সান দ্য পোয়েট সেজ দ্যাট, আনরুলি বলছে, আনরুলি বলছে মানে হচ্ছে অশান্ত বলছে, সূর্যকে সে অশান্ত বলছেন আর কি। ইফ হি সো ডিজায়ার্স হি ক্যান আউটশাইন অল ইটস গ্লোরি বাই এ উইঙ্ক। তো কবি এখানে বলছে যে সে যদি চায় তাহলে সে মানে উইঙ্ক মানে চোখের পলকে সূর্যের সকল মানে উজ্জ্বলতাকে ছাপিয়ে যেতে পারে। হ্যাঁ, মানে কবি এখানে মানে বলছেন যে সে যদি ইচ্ছা করে, হ্যাঁ, তাহলে সূর্যের মানে তার একটা চোখের পলকে সে সূর্যের সব এই যে উজ্জ্বলতা সেটাকে সে মানে ছাপাইয়ে যাইতে পারে, মানে বন্ধ করে দিতে পারে বা এরকম। অ্যান্ড সাজেস্ট দ্য পসিবিলিটি অফ দ্য ব্রাইটনেস অফ হিজ বিলাভিড আইস হ্যাভিং ব্লাইন্ডেড ইটস ওন। এবং কবি এটাও বলছে যে তার ভালোবাসার যে মানুষের যে চোখের উজ্জ্বলতা, হ্যাঁ, সেটা সূর্যের আলোর উজ্জ্বলতাকে মানে স্পষ্ট করার ক্ষমতা, অস্পষ্ট করার ক্ষমতা রাখে। হ্যাঁ, মানে তার 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 যে ভালোবাসার মানুষ, তার চোখের যে উজ্জ্বলতা সেটা সূর্যের উজ্জ্বলতাকে হার মানায়, এরকম আর কি। তারপর হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ লাভ অ্যান্ড দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড আর দেন জাক্সটাপোস্ট। হ্যাঁ, এই যে জাক্সটাপোস্ট, হ্যাঁ, এই শব্দটার অর্থ হচ্ছে পাশাপাশি স্থাপন করা বা পরস্পর সংযুক্ত, এরকম। অ্যান্ড দ্য লিটল ওয়ার্ল্ড অফ দ্য লাভ, আচ্ছা আমি প্রথমে এই লাইনটুক বলি। দ্য ওয়ার্ল্ড অফ লাভ অ্যান্ড দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড আর দেন মানে জাক্সটাপোস্ট। হ্যাঁ, তো এখানে মানে কবি বুঝাইছে যে ভালোবাসার যে জগৎ, হ্যাঁ, এবং বাইরের যে জগৎ, এটা একে অপরের সাথে সংযুক্ত হয়। হ্যাঁ, অ্যান্ড দ্য লিটল ওয়ার্ল্ড অফ দ্য লাভার্স ইজ সেড টু বি দ্য মাইক্রোকোজম অফ দ্য আউটসাইডার ওয়ার্ল্ড। হ্যাঁ, তো এই যে মাইক্রোকোজম, হ্যাঁ, এই শব্দটার অর্থ হচ্ছে ক্ষুদ্র জগৎ। হ্যাঁ, তো মানে কবি বলছে এরকম যে
তার যে এই যে প্রেমিক এবং প্রেমিকার যে ছোট জগৎ, হ্যাঁ, এই জগৎকে মানে বাইরের যে বৃহৎ জগৎ, হ্যাঁ, মানে হচ্ছে এই তাদের যে প্রেমিক প্রেমিকাদের যে ছোট জগৎ, হ্যাঁ, এটাকে বলা হয় বাইরের জগতের মধ্যে একটা ক্ষুদ্র জগৎ। মানে বিশাল যে একটা জগৎ, সেই জগতের মধ্যে এই ভালোবাসার জগৎটাকে বলা হয় একটা ছোট জগৎ, বাইরের পৃথিবীর। হ্যাঁ, তো the lovers concentrate within themselves all the glory and riches of the outside world. প্রেমিক প্রেমিকারা মানে এই যে বাইরের জগতের সমস্ত গৌরব এবং ঐশ্বর্য এটা নিজেদের মধ্যে মানে একত্রিত করে জমা করে রাখে। মানে প্রেমে পড়লে যা হয় আর কি, মানে তাদের কাছে মনে হয় যারা যখন মানুষ প্রেমে পড়ে তখন এই প্রেমের মানে প্রেমের জগৎটাকেই মনে হয় যে এইটাই সব জগৎ, মানে এইটাই হচ্ছে সব থেকে বড় জগৎ এবং এখানেই সব আনন্দ, এখানেই সব ভালো লাগা, এরকম আর কি। তারপরে হচ্ছে প্রেজেন্টেশন অফ দ্য থিম। হ্যাঁ, এই যে মূল ভাবটা, এটা মানে এটার যে বর্ণনাটা কিভাবে দেয়া হয়েছে সেটা। The theme has been presented by evocative statement and by imagery drawn with the help of wits, conceit, hyperbolical expression, epigrams and other metaphysical techniques. তো এই যে এখানে যে মূল ভাবের বর্ণনা করা হয়েছে, এইটা করা হয়েছে মানে চিত্রের মাধ্যমে, চিত্রকল্পের মাধ্যমে। হ্যাঁ, এইটার বর্ণনা, এই মূলভাবের বর্ণনাটা করা হয়েছে চিত্রকল্পের মাধ্যমে। তারপরে হচ্ছে উইট মানে বুদ্ধির সাহায্যে আঁকা হয়েছে। এবং কনসেপ্ট, এটা হচ্ছে কি, কনসেপ্ট ব্যাপারটা হচ্ছে দুইটা ভিন্ন বা সম্পর্কহীন দুইটা বস্তুর মধ্যে মানে কল্পনাবাদী তুলনা করা হয়, এটাকে বলা হয় কনসেপ্ট। মানে দুইটা ভিন্ন বস্তু থাকবে, সেই বস্তুটাকে বা সম্পর্কহীন বস্তু থাকবে, তার মধ্যে আপনি কাল্পিকভাবে একটা তুলনা করবেন। হ্যাঁ, এইটার মাধ্যমেও এই থিমটা প্রকাশ করা হয়েছে। তারপর হচ্ছে এবং অতিরঞ্জিত কিছু মানে অভিব্যক্তি প্রকাশ করা হয়েছে, অতিরিক্ত মানে মানে কি বলে, অতিরিক্ত তেল দিয়ে আর কি। তারপর হচ্ছে সরস বা ক্ষুদ্র কবিতার মাধ্যমে করা হয়েছে, মানে ইপিগ্রামস। তারপরে হচ্ছে অন্যান্য কিছু আধ্যাত্মিক কৌশলও এই কবিতাটার মধ্যে মানে ব্যবহার করা হয়েছে, যাতে মানে এগুলা পাঠকের মনে দীর্ঘদিন থাকে, এই কারণে। তারপর হচ্ছে টোনাল ভেরিয়েশন, মানে সুরের কি ক্রমাগত পরিবর্তন হয়েছে সেটা। দ্য পোয়েম ইজ রিমার্কেবল ফর ইটস টোনাল ভেরিয়েশন, মানে কবিতাটায় সুরের অনেক পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, এবং এইটার জন্যই এটা বেশি উল্লেখযোগ্য। ফ্রম দ্য গে ইম্পার্টিনেন্স অফ ইটস ওপেনিং। হ্যাঁ, মানে গে শব্দটার অর্থ হচ্ছে প্রফুল্ল বা একটু খামখেয়ালি বা বেহায়াপনা, এই টাইপের। হ্যাঁ, তো এইটা দিয়ে শুরু করা হয়েছে, মানে খুব একটা সুন্দর মেজাজ, একটু খামখেয়ালি টাইপের, এটা দিয়ে এই কবিতাটা শুরু করা হয়েছে, ওপেনিং করা হয়েছে। তারপরে দ্য পোয়েট পাসেস অন টু দ্য ফুল নোটস অফ স্যাটিসফাইড লাভ অ্যান্ড ফাইনালি ইন্ডস উইথ এক্সালটেশন অফ লাভ। হ্যাঁ, তো কবি লেখাটা চালিয়ে গেছেন হচ্ছে একটা মানে পরিপূর্ণ একটা পরিতৃপ্ত প্রেমের একটা স্বরলিপি দিয়ে এটা চালাই গেছেন। মানে তারপরে যখন সামনে আগাইছেন তখন সেই লেখাগুলো ছিল খুবই একটা পরিতৃপ্ত একটা প্রেমের লেখা দিয়ে, এবং ফাইনালি এটাকে সে হচ্ছে সেটাতে শেষে সেটা হচ্ছে যে ভালোবাসা যে ব্যাপারটা, এটা যে একটা মহিমা বা একটা উচ্চ স্থান, হ্যাঁ, উচ্চ স্থানে যেটা বসবাস করে, অবস্থান করে, সেটা দিয়েই কবি এটা শেষ করছেন। তারপর হচ্ছে ড্রামাটিক সিটিং। হ্যাঁ, মানে এই নাটকের পরিবেশটা কেমন বা এটা সূর্য সংযোজনটা কেমন ছিল সেটা। The Sun Rising is a dramatic lyric in the form of a dialogue between the poet and the sun, which of course does not speak. হ্যাঁ,
তো এইটা আসলে গঠনটাই যে দ্য সানরাইজিং, এটা গঠনটা হচ্ছে একটা কি বলে গান কবিতা, মানে নাটকীয় গান কবিতার গঠনে এটা লেখা হয়েছে, এবং এখানে ডায়লগ হয়েছে, মানে কথোপকথন হয়েছে কবি এবং সূর্যের মধ্যে। হ্যাঁ, তো এটা তো আসলে কবি এবং কি বলে এই সূর্য তো আসলে কথা বলতে পারে না, সেটাই লেখছে যে এটা কথোপকথন হয়েছে, কিন্তু এটা তো আসলেই তো বলা যায় না, কথা তো ওইভাবে হয় নাই, মানে সূর্য তো আর কথা বলতে পারে না, জাস্ট এটা কল্পনা করে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে দ্য পোয়েটস বিলাভিড ইজ এ সাইলেন্ট লিসেনার প্রেজেন্ট ইন দ্য ব্যাকগ্রাউন্ড থ্রু আউট, মানে এই যে কবির যে প্রেমিকা, হ্যাঁ, সে হচ্ছে নীরব দর্শক হিসাবে রয়েছেন, মানে সে ব্যাকগ্রাউন্ডে আছে। হ্যাঁ, কিন্তু সে কিন্তু নাটকের সর্বত্রই সে আছে। হ্যাঁ, কিন্তু সে কিন্তু নীরব দর্শক, মানে তার কোনো কথা এখানে শোনা যায় নাই। তারপর হচ্ছে বয়েজ গোয়িং টু দ্য স্কুল, অ্যাপ্রেন্টিসেস আনউইলিং টু ওয়ার্ক। তারপর হচ্ছে বিজি ফার্মার্স ফ্লাটারিং কার্টিয়ার্স। আচ্ছা, আমি একটু করে অর্থ বলি। এই যে ছেলেরা স্কুলে যাচ্ছে এবং অ্যাপ্রেন্টিসেস আনউইলিং টু ওয়ার্ক। তো অ্যাপ্রেন্টিসেস এইটা হচ্ছে শিক্ষানবিশ, মানে যারা হচ্ছে কি বলবো নতুন নতুন কোন একটা জিনিস শিখে তারপর কাজ করার আগে যে প্র্যাকটিসগুলো হয় তাদেরকে বলা হয় শিক্ষানবিশ, মানে নতুন নতুন কোন একটা জিনিস শিখছে। হ্যাঁ, তো তারা বলছে যে সেই যে শিক্ষানবিশরা তারা কাজ করতে চাচ্ছে না। তারপর বিজি ফার্মার্স মানে ব্যস্ত কৃষকেরা, ফ্লাটারিং কোর্টিয়ার্স মানে হচ্ছে এই যে রাজসভা সদগণ আছে না, তারা তো একটু চাটুকার টাইপের থাকে, মানে তারা রাজার অনেক গুণগান করে, তাদের কথা বলা আছে যে চাটুকার সভাসদগণ। তারপর হচ্ছে কিংস অ্যান্ড প্রিন্সেস, প্রিন্সেস আর সাম আদার ক্যারেক্টার্স ইন্ট্রোডিউসড ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড। রাজা এবং রাজপুত্র, হ্যাঁ, এগুলো হচ্ছে বাইরের জীবনের কিছু চরিত্র যেটাকে কবি আসলে এখানে পরিচয় করায় দিছে। তারপর দ্য টাইম ইন আর্লি ইন দ্য মর্নিং হোয়েন দ্য সান ইজ রাইজিং ইন দ্য ইস্ট অ্যান্ড দ্য সিটিং ইজ প্রোভাইডেড বাই দ্য সানলিট বেডরুম হোয়ার দ্য পোয়েট লাইস উইথ হিজ বিলাভিড। তো এটা হচ্ছে সময়টা দেখানো হয়েছে যে খুব সকালে যখন সূর্য পূর্ব দিক দিয়ে উঠছিল এবং পরিবেশটা ছিল এমন যে শোবার রুমটা একদম সূর্য আলোকিত হয়ে যাচ্ছিল এবং যেখানে কবি এবং কবির যে ভালোবাসার মানুষ সে শুয়েছিল। তারপরে হচ্ছে ফর্ম অ্যান্ড মিটার মানে গঠন এবং ছন্দ সেটা কেমন ছিল। তো দ্য পোয়েম ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ 3 রেগুলার স্টানজাস, মানে কবিতাটা লেখা হয়েছে 3টা নিয়মিত স্তবকে। হ্যাঁ, তো ইজ কন্টেইনিং 10 লাইন্স, মানে প্রত্যেকটা হচ্ছে 10 লাইন নিয়ে গঠিত। অ্যান্ড ফলোয়িং এ লাইন স্টেজেস প্যাটার্ন ইজ, এবং প্যাটার্নটা ছিল এমন যে 4-2-5-5-4-4-5-5-5-5। তো দ্য ফার্স্ট, ফিফথ অ্যান্ড দ্য 6th লাইন্স আর মিটার্স ইন ইয়াম্বিক পেন্টামিটার। হ্যাঁ, তো প্রথম, পঞ্চম এবং ষষ্ঠ লাইনটা হচ্ছে ইয়াম্বিক টেট্রামিটারে। হ্যাঁ, তারপরে সেকেন্ড লাইনটা হচ্ছে খুব গভীর বিশালতা বুঝাইছে এরকম, এবং থার্ড, ফোর্থ মানে তৃতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, নবম, দশম এই লাইনগুলো ছিল হচ্ছে ইয়াম্বিক পেন্টামিটারে। হ্যাঁ, তো আপনারা অনেকেই হচ্ছে ইয়াম্বিক পেন্টামিটার, ইয়াম্বিক টেট্রামিটার যদি না বুঝে থাকেন সেটা আমি আলাদা করে বুঝে বলতে পারবো। কোনটায় অনেকটাই হচ্ছে যে প্রথমটা একটু চাপ বেশি থাকে, পরেরটা একটু চাপ কম থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ইয়াম্বিক পেন্টামিটার, যে প্রথমটা একটু চাপ বেশি থাকে, শ্বাসটা বেশি বড় থাকে, পরেরটা আবার একটু ছোট থাকে এরকম। এটা পরে এক সময় যদি আপনারা চান কমেন্ট করবেন, আমি পরে আলাদা করে এটার একটা ভিডিও করব। তারপরে হচ্ছে টেকনিক্যাল ডিভাইসেস। হ্যাঁ, মানে এই যে কি বলে প্রযুক্তিগত যে নকশাটা ব্যবহার করেছি সেটা কেমন। As for technical devices, the poet has employed all his learning and metaphysical wits and
extravagant conceit are used to glorify his beloved. হ্যাঁ, এই যে প্রযুক্তিগত যে এই যে একটা নকশা তৈরি করা হয়েছে, হ্যাঁ, এইটার ক্ষেত্রে কবি যত রকমের শিক্ষা সে পাইছিল, মানে এই যে সাহিত্যিক ক্ষেত্রে সে জানতো, সেগুলো সব সে ব্যবহার করছে। এবং আধ্যাত্মিক যে জ্ঞান এবং মানে অতিমাত্রায় যে কিছু জিনিস অতিরঞ্জন করে যে কিছু উপমা, হ্যাঁ, সে ব্যবহার করছে, সেটা ব্যবহার করছে শুধুমাত্র তার যে ভালোবাসার মানুষ তাকে মানে কি বলে, তাকে প্রশংসা করার জন্য, তার প্রশংসা করার জন্য। তারপর হচ্ছে দ্য পোয়েট ক্লেমস দ্যাট, কবি আরো জোর দিয়ে বলে, উইথ এ উইংস অফ হিজ আইস শি ক্যান ইক্লিপস অ্যান্ড ক্লাউড দ্য সান। হ্যাঁ, তো কবি এই কথা জোর দিয়ে বলে যে সে তার চোখের ইশারায় হ্যাঁ মানে সূর্যকে মানে যে কোনো সময় অন্ধকার করে দিতে পারে এবং সূর্যকে মেঘাচ্ছন্ন করে দিতে পারে। ইন ড্রয়িং এ কনসিট, তো এই যে এই জিনিসটা যে সে বলছে, হ্যাঁ, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না, মানে সেই জন্যই মানে বলা হয়েছে। তারপরে ইন ড্রয়িং এ conceit, the poet refers to the recent geographical discoveries. হ্যাঁ, তো এই উপমা দিতে গিয়ে কবি হচ্ছে বর্তমান ভৌগোলিক আবিষ্কারের ব্যাপারটিও উল্লেখ করছেন। হ্যাঁ, তো the beloved who lies in the bed with him is a combination of both the Indies, মানে দ্য স্পাইস অফ স্পাইস অ্যান্ড হচ্ছে মাইন্ড। তো কবি এই যে তার সাথে তার যে প্রেমিকা বিছানায় শুয়ে আছে, বিষয়টাকে সে ভারতীয় যে দুইটা দেশ আছে, দেশের মিশ্রণের মতো বুঝাইছে, যে একটা হচ্ছে মশলাদার আর একটা হচ্ছে সে নিজে, যেমন ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং হচ্ছে আমেরিকাকে বোঝানো হয়েছে এখানে। হ্যাঁ, মানে এই তিনটা দেশের একটা মানে মিশ্রণ বোঝাইছে, মশলাদার সাথে এরকম মানে বোঝানো হয়েছে আর কি। She those represent both the East and West Indies because of her sweet fragrance and her glitter. তো লেখক এটা বলছে যে তার যে প্রেমিকা, হ্যাঁ, তার মিষ্টি সুবাস এবং তার যে উজ্জ্বলতা, হ্যাঁ, এইটার কারণে এইটুকুর কারণে সে হচ্ছে পূর্ব এবং পশ্চিম যে ইন্ডিজ মানে ইস্ট এবং ওয়েস্ট ইন্ডিজ যারা, সেখানে সে প্রতিনিধিত্ব করতে পারবে, মানে এই তার এই ইসের কারণে। তো অ্যাজ ফর হিমসেলফ হি রিপ্রেজেন্ট অল দ্য কিংস অফ দ্য ওয়ার্ল্ড, মানে তার মতে আর কি, লেখকের মতে লেখক হচ্ছে পৃথিবীর সকল রাজাদের প্রতিনিধি এবং শি রিপ্রেজেন্ট অল দ্য স্টেট অফ ওয়ার্ল্ড, এবং তার প্রেমিকা হচ্ছে যে এই যে রাজ্য, পৃথিবীর যে রাজ্যগুলা সেগুলোর প্রতিনিধি। সে এমনকি এরকম কবিতাটা লাইন এরকম দিচ্ছে যে শি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস, আই নাথিং এলস ইজ, মানে সে এইরকম বুঝাইছে যে সে সকল রাজ্যগুলো আর আমি সকল রাজপুত্র, আর কিছুই নয়, এরকম কবিতার লাইনে এরকম লিখেছেও আর কি সে কবি। তারপর হচ্ছে মাইক্রোকোজম ইজ পুট ইনটু ম্যাক্রোকোজম ইজ পুট ইনটু মাইক্রোকোজম, মানে ম্যাক্রোকোজম শব্দটার অর্থ হচ্ছে বৃহৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ড, হ্যাঁ, সেটাকে ক্ষুদ্র জগতে ঢুকানো হয়েছে আর কি এইটা। তো in the final stanza the poet says that if the sun shines on the lover's bedroom only and does not travel to other places, it will still be warming the whole world because their bedroom is a microcosm of the whole world. তো সর্বশেষ যে স্তবকটা ছিল সেটাতে কবি বলছেন যে সূর্য যদি মানে তাদের এই যে প্রেমিক যুগল সেই তাদের শোবার রুমেই যদি শুধু আলোকিত করে আর যদি অন্য কোথাও সূর্য ভ্রমণ না করে, তাহলে হবে কি পুরো পৃথিবীটা উত্তেজিত হয়ে যাবে, কারণ তাদের শোবার রুম এটা হচ্ছে সমস্ত পৃথিবীর মধ্যে একটা ক্ষুদ্র জগৎ। হ্যাঁ, তারপরে হচ্ছে these are all far-fetched and fantastic idea,
মানে ফার ফেটস এটার অর্থটা হচ্ছে যে মানে অবাস্তব। হ্যাঁ, তো তার এই যে লেখাগুলা এগুলো হচ্ছে মানে সবই অবাস্তব এবং কল্পনাপ্রসূত একটা চিন্তা। তারপরে হচ্ছে এক্সট্রাভেগেন্ট ল্যাঙ্গুয়েজ মানে অসংযত ভাষা, মানে কবি কিছু অসংযত ভাষা ব্যবহার করছেন, সেগুলা কি সেটা। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পোয়েম ইজ বোল্ড অ্যান্ড এক্সট্রাভেগেন্ট, মানে কবির ভাষাগুলো ছিল সাহসী এবং অসংযত। দ্য পোয়েট স্কর্নস দ্য সান ইন এ ল্যাঙ্গুয়েজ হুইজ ফর ইটস বোল্ডনেস ইজ আনম্যাচড ইন লিরিক পোয়েট্রি। স্কর্ন শব্দের অর্থ হচ্ছে অবজ্ঞা করা বা তিরস্কার করা। তো কবি সূর্যকে এমন ভাষায় তিরস্কার করছে, মানে এইরকম সাহসিকতা মানে কোনো হচ্ছে গীত কবিতায় আর দেখা যায় নাই। দ্য সান ইজ কল্ড এ বিজি অ্যান্ড ওল্ড ফুল, মানে সূর্যকে বলা হয়েছে ব্যস্ত বৃদ্ধ বোকা, এরকম বলা হয়েছে। ইট ইজ এ সসি অ্যান্ড পেডান্টিক রিচ, মানে এটা হচ্ছে একটা কি বলবো, এটা হচ্ছে একটা উদত্ত আচরণ এবং মানে গোড়া টাইপের, এবং এটা রিচ শব্দের অর্থটা হচ্ছে যে হতভাগ্য আচরণ আর কি। তারপর হচ্ছে কনক্লুশন, দ্য সান রাইজিং বাই ভার্চু অফ ইটস সাবজেক্ট ম্যাটার, ইন্টেলেকচুয়াল স্টাইল, পারফেক্টস বাই ওয়ান্ডারফুল ইমেজারি ব্লেন্ড। আচ্ছা, তো এই যে দ্য সানরাইজিং এটার যে বিষয়বস্তু, হ্যাঁ, এটার গুণগুলো কি ছিল? সাবজেক্ট ম্যাটার মানে বিষয়বস্তুটা খুব সুন্দর ছিল। তারপর হচ্ছে ইন্টেলেকচুয়াল স্টাইল মানে বুদ্ধিভিত্তিক যে রচনা কৌশল সেটা সুন্দর ছিল। তারপর ফারফিটস মানে হচ্ছে কিছুটা অবাস্তব বাট ওয়ান্ডারফুল ইমেজারি, কিন্তু চমৎকার চিত্রকল্প ছিল। ব্লেন্ড অফ ইমোশন অ্যান্ড ইন্টেলেকচুয়াল মানে আবেগ এবং বুদ্ধির একটা মিশ্রণ করা হয়েছিল। তারপর হচ্ছে ভিশন অফ এ পারফেক্ট লাভ মানে নিখুঁত প্রেমের কিছু দৃষ্টিভঙ্গি দেখানো হয়েছিল। অ্যান্ড লিরিক্যাল বিউটি মে বি কল্ড ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল লাভ পোয়েম অফ ডান, মানে এইসব জিনিসগুলো যদি চিন্তা করে তাহলে এটা হচ্ছে ডানের জন ডানের আর কি তার সফল প্রেমের কবিতাগুলোর মধ্যে একটা কবিতা বলা যায়। অ্যাজ এ পোয়েট অফ লাভ মানে প্রেমের কবি হিসেবে শি ইজ অ্যান এক্সট্রিম রিয়ালিস্ট, মানে সে কিন্তু অতিরিক্ত মাত্রায় বাস্তবিক একজন কবি। বাট ভেরি ওয়ান্ডারফুলি হি ডিলস উইথ বোথ দ্য ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যাসপেক্ট অফ লাভ। সে সবসময় বাস্তববাদী লেখাগুলোই বেশি লেখে, কিন্তু তারপরও এই শারীরিক বা আধ্যাত্মিক যে ভালোবাসা এইটা নিয়েও সে আসলে এখানে খুব সফলভাবে আলোচনা করছেন। তো আমি আসলে চেষ্টা করলাম অনেক সুন্দর করে বোঝানোর জন্য, জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে। আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।